Direct communication between Bangladesh and Pakistan is returning after 13 years, thanks to the efforts of Yunus Sarkar. 29 জানুয়ারি বাংলাদেশ পাকিস্তান প্রথম সরাসরি ফ্লাইট। সঠিক আপডেট পেতে দেখুন বিআর মাসুদ ব্লগ। From January 29, preparations have been made to start direct flights with Pakistan. We hope this will make communication. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 13 বছরের অপেক্ষা এবং তারপরে চালু হচ্ছে ঢাকা টু করাচি ফ্লাইট। তো এটা নিয়ে কিন্তু আসলে আমাদের আগ্রহের অন্ত নাই, জানার ইচ্ছার শেষ নাই। এমনকি প্রতিনিয়ত আমি মেসেজ পাচ্ছি যে মাসুদ ভাই পাকিস্তানের ভিসার বিষয়ে কিছু বলেন বা এটা নিয়ে নতুন করে একটা ভিডিও দেন, এবং বর্তমানে যেটা চালু হওয়ার কথা আছে 29 তারিখ, আসলে এটা চালু হচ্ছে কিনা, কখন যাবে, কিভাবে যাবে, ভাড়া কত, ডিটেলস এত এত আপনাদের মানে ভালোবাসা পেয়েছি। আমি এটাকে ভালোবাসাই বলছি, কারণ আপনারা বিশ্বাস করেন বলে আমাকে মেসেজ করেছেন এটা জানার জন্য। তো আসলে গেল কয়েকদিন আমিও খুব ব্যস্ত ছিলাম, যার কারণে আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি। তবে আজকের এই ভিডিওটা একদম কমপ্লিট ভিডিও, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পাকিস্তানে যাওয়া আসা, বিমান ভাড়া এবং ডিটেলসটা আপনি জানতে পারবেন, ভিসা সহ সবকিছু জানতে পারবেন। তো আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি কিন্তু সচরাচর সাবস্ক্রাইব চাই না, তবে আজকের ভিডিওটাতে আমি একটু চাচ্ছি, আপনাদের কাছে সাপোর্ট চাচ্ছি। সো বন্ধুগণ, তাহলে আসুন আমরা জেনে নেই যে পাকিস্তানের ভিসা কিভাবে পাবো। দেখেন, পাকিস্তানের ভিসা পাওয়া কিন্তু খুব টাফ কিছু না। আপনি অন অ্যারাইভাল ভিসা নিতে পারেন, ই ভিসা নিতে পারেন। ই ভিসা খুব ইজি ভাবে আপনি মেইলের মাধ্যমে আবেদন করবেন, আবার আপনাকে মেইলের মাধ্যমে ভিসা দিয়ে দেওয়া হবে, কোনো ঝামেলা নেই, শুধুমাত্র আপনাকে ভিসা ফিসটা দিতে হবে। এবং ইন টোটালি আমি বলবো যে আপনি একটা এজেন্সির মাধ্যমে এটা করেন, এজেন্সিতে 15-16 হাজার টাকা খরচ হবে আপনার ইন টোটাল ভিসা কমপ্লিট করতে। আর অন অ্যারাইভাল ভিসার জন্য তো তেমন কিছু করার দরকার নাই, আপনার এয়ার টিকিট বুকিং থাকতে হবে এবং আপনার হোটেল বুকিং থাকতে হবে, আপনার মানে ডলার এন্ডোর্সমেন্ট থাকতে হবে, বাস এই 3টা কাগজ থাকলেই খুব ইজি ভাবে পেয়ে যাবেন, অন্যান্য আর কোনো ঝামেলা নেই। তো ভিসা পাওয়াটা একদম মানে কি বলবো, কোনো মানে সমস্যাই না। আর আপনার পাসপোর্টে যদি ইন্ডিয়ান একটা ভিসা থাকে তাহলে আরো খুব ইজি ভাবে আপনি ভিসা পেয়ে যাবেন পাকিস্তানের। তো এখন কথা হচ্ছে যে ইতিপূর্বে যখন আমরা বাংলাদেশ থেকে পাকিস্তান যেতাম তখন কিন্তু আমাদের বিমান ভাড়া 90,000 থেকে 1.5 লাখ টাকা মতো লেগে যেত আপ অ্যান্ড ডাউন। এখন কত লাগবে? যেহেতু দীর্ঘ 13 বছর পরে আমাদের সাথে করাচির একটা মানে যোগাযোগ হচ্ছে, তো এই ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ বিমানেরই একটা ফ্লাইট যাওয়া আসা করবে সপ্তাহে 2 দিন, সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার। এবং যাবে হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ থেকে যাবে রাত্রি 8টায় বা 8:30, 8টা থেকে 8:30টার মধ্যে ছাড়ার কথা, 8টাতে ধরে নিচ্ছি আমরা। এবং করাচিতে পৌঁছাবে 3 ঘন্টা পরে 11টার সময়। আবার সেই দিনই 1 ঘন্টা পরে ব্যাক করবে, 12টার সময় ব্যাক করবে। বাংলাদেশে পৌঁছানোর টাইম আনুমানিক 4টা, অর্থাৎ যেদিন যাবে সেই দিনই ব্যাক করবে। এবং করাচি এয়ারপোর্ট বাংলাদেশ বিমানকে এক্সট্রা ভাবে একটা কিন্তু স্লট দিয়ে রেখেছে। এবং আরো একটা কথা বলি, এই যে মানে এই যাত্রাটা শুরু হলো, এটা কিন্তু খুব লং টাইমের জন্য না, এটা জাস্ট 3 মাসের জন্য পরীক্ষামূলক। এবং সপ্তাহে 2 দিন যদি যাত্রী পূর্ণতা পায় তাহলে এটা কিন্তু আরো বাড়ানোর ইচ্ছা আছে। তবে পাকিস্তানের কোনো এয়ারলাইন্স এখানে সম্পৃক্ত হতে পারছে না, যেহেতু পাকিস্তানের কোনো এয়ারলাইন্সকে ইন্ডিয়া তাদের আকাশপথ ব্যবহার করতে দিবে না, আর সে কারণে এটা সম্ভব হচ্ছে না। আর বাংলাদেশের মানে এয়ারলাইন্স গুলো আছে, এই সমস্ত এয়ারলাইন্স গুলোকে ইন্ডিয়া পারমিশন দেয় তাদের ভূখণ্ড ব্যবহার করার, এবং বাংলাদেশও ইন্ডিয়ান এয়ারলাইন্স গুলোকে সুযোগ দেয় বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করার। তো এখন কথা হচ্ছে যে ভাড়া কত। আমি কিন্তু ইতিপূর্বে বলেছিলাম যে ভাড়া পড়তে পারে 30,000 মতো, বা এর কম বা এর বেশি। তো আমি আজকে নেট ঘেটে দেখলাম যে বাস্তবিকতাই ভাড়া অন ওয়ে 30 এবং আপ ডাউন 56,000 টাকা মতো পড়বে। তো আপনি অন ওয়েও নিতে পারেন এবং রাউন্ডও নিতে পারেন, মানে যাওয়া আসাও নিতে পারেন। তবে আপনি কোনটা নেবেন? দেখেন, আপনার যদি একদম ফ্রেশ পাসপোর্ট হয়ে থাকে, হয়তো দুটো একটা দেশ আপনি গিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু রিটার্ন টিকিট সহ করাটাই সবচেয়ে উত্তম হবে, তা না হলে ইমিগ্রেশনে সমস্যা করতে পারে। তো এটা আপনাকে করতে হবে। আর আপনি যদি মনে করেন যে না আমি শুধু যাওয়ারটা করব, কারণ কখন আসবো তার কোনো ঠিক নেই, তাহলে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট, অর্থাৎ আপনার ট্যুর যে হিস্ট্রি, সেই হিস্ট্রি একটা স্ট্রং হিস্ট্রি থাকতে হবে। এমন হতে পারে আপনার 20টা দেশের পাসপোর্ট আছে, মানে ভিসা আছে আপনার পাসপোর্টে,
আপনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়ান, হয়তো আপনি পাকিস্তানে যাবেন, পাকিস্তান থেকে আরো একটা দেশে চলে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন তেমন কোনো প্রবলেম করবে না। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আপনার মাত্র দুটো একটা মানে ভিসা আছে আপনার পাসপোর্টে, সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশনে প্রবলেম করবে, ইভেন আপনাকে পাকিস্তান এন্ট্রি করতে নাও দিতে পারে। তো এই বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আর যেটা বললাম যে আপনার অবশ্যই হোটেল বুকটা কমপ্লিট করে নেবেন, এটাও তেমন কোনো ব্যাপার না, এটা আপনি booking.com থেকে করে নিতে পারবেন, এর জন্য কোনো টাকা পয়সাও লাগে না, আপনি ফ্রিতেই সম্পূর্ণ এটা করে নিতে পারবেন। আর পাকিস্তানে করাচি কিছুটা ব্যয়বহুল হলেও আপনি 2 থেকে 3 হাজার বাংলাদেশি টাকার মধ্যে অনেক ভালো ভালো হোটেল আপনি পেয়ে যাবেন, যে সমস্ত হোটেলগুলো আন্তর্জাতিক মানে যারা ফরেনার যায় তাদের দেশে, অর্থাৎ আন্তর্জাতিক যা প্যাসেঞ্জার বা আন্তর্জাতিক গেস্টদেরকে তারা অ্যালাউ করে থাকে। তো এখন কথা হচ্ছে যে প্রতি সপ্তাহে কয়বার যায় সেটাও বলেছি, বৃহস্পতিবার এবং শনিবার। তবে আহ, বাংলাদেশ পাকিস্তান দুই দেশেরই ইচ্ছা আছে, যদি প্যাসেঞ্জার বেশি হয় সেক্ষেত্রে তারা এটাকে সপ্তাহে 3 বার পর্যন্ত করতে পারে, এবং এটা যদি আরো ভালো হয় তাহলে হয়তো পরবর্তীতে দেখা যাচ্ছে 4 বার 5 বার বা সপ্তাহে প্রতিদিনই যেতে পারে। যেমন ইতিপূর্বে যখন 13 বছর আগেও পাকিস্তানের সাথে বাংলাদেশের যোগাযোগ ছিল, তখন প্রায় প্রতিদিনই কিন্তু ফ্লাইট যাতায়াত করতো, সপ্তাহে 4 দিন 5 দিন এইরকম। তো বন্ধুরা, পাকিস্তান ভ্রমণ নিয়ে এটাই হচ্ছে ডিটেলস ভিডিও। আর খরচের বিষয়টা, যদি আপনি গ্রুপ ট্যুর করেন তাহলে খরচটা অবশ্যই কিছু কম হবে। আর সেক্ষেত্রে আপনি গোজাইনের সাথে যোগাযোগ করতে পারেন, এ ধরনের অনেক এজেন্সি আছে, এবং গোজাইন একটা নামকরা এজেন্সি। এই সমস্ত এজেন্সিগুলো থেকে আপনি মানে ডাটা নিতে পারেন, তাদের সম্পর্কে জানতে পারেন, তারপর তাদের মাধ্যমে গেলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। আবার আপনি সোলো ট্যুরও করতে পারেন। সোলো ট্যুর করলে অবশ্যই আপনি কমপক্ষে 2 লক্ষ টাকা হাতে নিয়ে যাবেন, তা না হলে যাওয়াটা কিন্তু রিস্ক হয়ে যায়। অবশ্যই 2 লক্ষ টাকা। আমি কেন বলছি, কারণ আপনি এককভাবে যখন ঘুরবেন, আপনার ঘোরাফেরা সব মিলিয়ে আপনার কেনাকাটা অনেক বিষয় আছে যেগুলো চলে আসে। কিছু টাকা হাতে রাখাও উত্তম, যাতে আপনার কাছে সারপ্লাস কিছু মানি থাকে। তা না হলে কিন্তু শুধু আপনি এমন ভাবে যাচ্ছেন, 1 লাখ টাকার প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, দেখা যাচ্ছে হঠাৎ কোনো বিপদ আপদ হতেই পারে। তবে সবসময় চেষ্টা করবেন একটা মানে ডুয়াল কারেন্সি কার্ড সাথে ক্যারি করার, এবং এই ডুয়াল কারেন্সি কার্ড ক্যারি করলে সবচেয়ে বেশি যে সুবিধাটা হয়, তাতে আপনাকে মানে ক্যাশ আপনি সাথে না রাখলেও সেটা দিয়ে আপনি বিভিন্ন শপিং মলে শপিং করতে পারবেন, বা আপনি আপনার প্রয়োজন মতো টাকা উঠাতে পারবেন। এই বিষয়গুলো একটু মাথায় রেখে আপনি চলবেন। আর একটা কথা মনে রাখবেন যে পাকিস্তানে নিরাপত্তার বিষয়ে অনেকে অনেক রকম কথা বলতে পারে, তবে বাংলাদেশীদের জন্য তেমন কোনো ভয় নেই। তবে একটা কথা মনে রাখবেন যে সব জায়গাতে কিন্তু আবার তারা উর্দু বোঝে না। সুতরাং আপনি যদি পাকিস্তানের যে প্রদেশে যাবেন সেই প্রদেশের ভাষাটা যদি আপনি আয়ত্ত করতে না পারেন, তাহলে আপনার জন্য ভাষাগত সমস্যাও দেখা দিতে পারে। তবে পাকিস্তানে বাস ভ্রমণ বলেন বা ট্রেন ভ্রমণ বলেন, সবগুলোই কিন্তু কমফোর্টেবল, ঠিক আছে, অনেকটা ইন্ডিয়ার মতনই বলতে হবে। আর মানে যে হয়রানির শিকার যে কোনো দেশেই আপনি হতে পারেন, এটা ভারত পাকিস্তান বলে না, ধান্দাবাজ সব জায়গাতেই থাকে। তবে পাকিস্তানের অনেক পজিটিভ সাইড আছে বাংলাদেশিদের জন্য, বিশেষ করে বাংলাদেশিদেরকে তারা একটু অন্যভাবে আপ্যায়ন করে। এবং সত্যি কথা, আমার এই ভিডিও দেখেও, পাকিস্তান নিয়ে তো আমার অনেক ভিডিও আছে, দেখেছি অনেক পাকিস্তানি ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, তারা তাদের দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। বেশ কিছু ভাইও আছে এবং বেশ কিছু ইউটিউবারও আছে যারা আমার সাথে রেগুলার যোগাযোগ মেনটেন করে চলে। তো সব মিলিয়ে আমি বলবো যে পাকিস্তান ট্যুরটা এই মুহূর্তে খারাপ হবে না। আর যেহেতু ভারতের ভিসা বন্ধ, সেহেতু একটু কস্টলি হলেও আপনি চাইলে ঘুরে আসতে পারেন পাকিস্তান। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।